আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। দর্শক বন্ধুরা, আজ 27শে আগস্ট বৃহস্পতিবার, আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের তিনটে বড় খবর দেখাবো। প্রথম খবর, আমেরিকা মধ্যপ্রাচ্যের 8টা দূতাবাসে নিজের কূটনৈতিকদের ফিরিয়ে আনছে। 6 মাসে এই প্রথম। 2, একই সপ্তাহে ওয়াশিংটন থেকে দুটো উল্টো সুর বেরিয়েছে, আর ইসরায়েল বলছে ঘেরাওটা আরও শক্ত করুন। 3, ট্রাম্প বলেছেন যুদ্ধ শেষ করার কোনো সময়সূচি তার নেই। তিনটে খবর, তিনটে আলাদা জায়গা থেকে, কিন্তু প্রশ্ন একটাই, বোমা পড়া কি সত্যি বন্ধ নাকি শুধু থেমে আছে? উত্তরটা ভিডিওর শেষে। তাহলে শুরু করি। প্রথম খবর, দূতাবাস। দর্শক বন্ধুরা, কয়েকদিন আগে এই চ্যানেলে একটা প্রশ্ন রেখে এসেছিলাম। আমেরিকা বলছে ইরানে আপাতত নতুন হামলা নেই, কিন্তু সেটা কি শুধু মুখের কথা? আজ তার উত্তর এসে গেছে, আর উত্তরটা বক্তৃতায় নেই। দেখুন, একটা সরকার নিজের লোককে কোথায় পাঠাচ্ছে সেটাই আসল কথা। নিউ ইয়র্ক টাইমস গতকাল জানিয়েছে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের ভিতরের একটা নোট তারা দেখেছে। নোটটা মঙ্গলবার তাদের হাতে এসেছে। সেই নোটে নির্দেশ দেওয়া হয়েছে মধ্যপ্রাচ্যের দূতাবাসগুলোতে কর্মীদের ফিরিয়ে আনা হোক। কোন কোন দেশ? ইসরায়েল, লেবানন, সৌদি আরব, কাতার, জর্ডান, ইরাক, কুয়েত আর ওমান। এই 8টা দেশ। এই দূতাবাসগুলো 6 মাস ধরে কোনো রকমে চলছিল, হাতে গোনা কয়েকজন কর্মী নিয়ে। যুদ্ধ শুরুর আগেই বেশিরভাগ কর্মীকে সরিয়ে নেওয়া হয়েছিল। এতদিন স্টেট ডিপার্টমেন্ট ধরেই নিয়েছিল যে এভাবেই অনেক দিন চলবে। এখন জরুরি অবস্থার কিছু ব্যবস্থাও তুলে নেওয়া হয়েছে। মানে দাঁড়ালো, আমেরিকা ধরে নিচ্ছে সামনের কয়েকটা সপ্তাহে ওই শহরগুলোতে আর বোমা পড়বে না। এই সিদ্ধান্তটা কে নেয়? যে জানে কোথায় কখন বোমা পড়বে। কেন এখন? কারণটা গতকালই বেরিয়েছে। এক্সিওস জানিয়েছে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মিত্র দেশগুলোকে বলে দিয়েছেন ইরানে আপাতত নতুন হামলা নেই, চাপ চলবে, কিন্তু স্যাংশন আর নৌ অবরোধ দিয়ে। একজন কর্মকর্তা আরও বলেছেন এই অবস্থানটা নভেম্বরের ভোট পর্যন্ত টিকে যেতে পারে। আর একটা কথা মন দিয়ে শুনুন, এই 8টা দেশের মধ্যে ইরাক আর সৌদি আরব, এই 2 দেশেই মার্কিন দূতাবাস এই যুদ্ধে ইরানের হামলার নিশানা হয়েছিল। সেই 2 জায়গাতেই কূটনৈতিকরা আবার ফিরছেন। এখন কাগজে যাই লেখা থাকুক, এটাই এখনো পর্যন্ত সবচেয়ে পরিষ্কার সংকেত। এই সংকেতটা ধরে আজই কে তেহরানে নামছেন সেটা ভিডিওর শেষের দিকে বলবো, কারণ ওই একই ওয়াশিংটন থেকে ঠিক উল্টো একটা কথাও বেরিয়েছে। সোমবার আমেরিকার যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ সাংবাদিকদের বলেছেন যে হরমুজে বা ইরানের আশেপাশে হামলার রাস্তা আমরা কোনোভাবেই বন্ধ করছি না। দেখুন, একই সপ্তাহ একজন মিত্রদের বলছেন হামলা নেই, আর একজন সাংবাদিকদের বলছেন রাস্তা খোলা। আর যিনি হামলা নেই বলেছেন তিনিও একটা দরজা খোলা রেখেছেন। এক কর্মকর্তার কথায় ইরান আগে আঘাত করলে হামলার রাস্তা ফিরে আসবে। মানে দুটো কথাই একসঙ্গে সত্যি হতে পারে একটাই শর্তে, যদি সিদ্ধান্তটা এখনো নেওয়াই না হয়ে থাকে। আর ঠিক এখানেই তৃতীয় একটা গলা ঢুকে পড়েছে, ইসরায়েলের গলা। সোমবার অধিকৃত ওয়েস্ট ব্যাংকের বিনমিয়ান কাউন্সিলের সভায় বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প কাল যা করেছেন সেটা ইরানের উপরে ঘেরাও আরো শক্ত করা। ইরানের উপর সরাসরি নয়, যারা এই সরকারকে সাহায্য করে তাদের উপর। ট্রাম্প কি করেছেন? তার আগের দিনই ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট 60টার বেশি কোম্পানি, ব্যক্তি আর জাহাজের উপর নতুন স্যাংশন বসিয়েছেন। কিন্তু নেতানিয়াহু এর চেয়েও বড় একটা কথা জানিয়েছেন। জুলাইয়ের শেষে হোয়াইট হাউসে ট্রাম্পের সামনে তিনি 3টে রাস্তার কথা বলে এসেছেন। প্রথম রাস্তা চুক্তি, আর দ্বিতীয় নতুন করে সামরিক অভিযান, আর তৃতীয় টাকার দিক থেকে ঘিরে ফেলা। ট্রাম্প বেছে নিয়েছেন 3 নম্বরটা, আর নেতানিয়াহুর কথায় খুব 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 জোরালোভাবে সেই সিদ্ধান্তেই আবার শিলমোহর দিয়েছেন। ইরানের সঙ্গে চুক্তির প্রশ্নে নেতানিয়াহুর জবাব ছিল একটাই, ওই দলটার সঙ্গে চুক্তি করা যায় এটা তার সন্দেহ আছে।
আর তিনি এটাও বলেছেন যে ইরানের চ্যালেঞ্জ এখনো শেষ হয়নি। এই তালিকাটা বানিয়েছে কে? ইসরায়েল। আমার হিসেব বলছে এখানে আসল খবরটা স্যাংশনের নয়, আসল খবরটা অন্য। 3টে রাস্তা লিখেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী, আর সেই তালিকা থেকে বেছেছেন আমেরিকার প্রেসিডেন্ট। ট্রাম্প নিজে কি বলেছেন এবার শুনুন। গতকাল আল জাজিরার সাংবাদিক তানিয়া নুরিকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমার কোনো সময়সূচি নেই, একটাও না, আমার তাড়া নেই। সঙ্গে যোগ করেছেন, আমরা খুব বড় ব্যবধানে জিতছি, আর স্যাংশন এবং হামলা দুটোই কাজ করছে। ওই সাক্ষাৎকারে তিনি আরও দাবি করেছেন যে ইরানের অর্থনীতি ভেঙে পড়ছে। এবার তারিখ দুটো পাশাপাশি রাখুন। এই যুদ্ধ শুরু হয়েছিল 28শে ফেব্রুয়ারি। তখন ট্রাম্পের নিজের কথা ছিল 4 থেকে 6 সপ্তাহে সব মিটে যাবে। আজ 6 মাস, আর আজ তিনি বলছেন কোনো সময়সূচি নেই। দেখুন, যার তাড়া নেই তাকে হিসেব দিতে হয় না, কিন্তু হিসেবটা একদিন চাওয়া হবে, আর সেই দিনটা নভেম্বরে। এবার ট্রাম্পের আর একটা কথা এর পাশে রাখুন। মঙ্গলবার তিনি ট্রুথ সোশ্যালে লিখেছেন, ব্যর্থ ইসলামিক রিপাবলিক নিজের সেনাবাহিনীর বড় অংশকে বেতন দিচ্ছে না। এটা মহাকাব্যিক মাপের একটা মানবিক বিপর্যয়, আর এটা থামাতেই হবে। ইরানের বন্দরে যে অবরোধটা বসে আছে সেটা কার? আমেরিকার। তেহরান কি বলছে সেটাও শুনে নিন। প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ান বলেছেন, টাকার চাপ দিয়ে আমেরিকা কিছুই পাবে না। আর ওয়াশিংটনের কুইন্সিং ইউনিভার্সিটির ত্রিতা পার্সি তিনি বলেছেন, এই স্যাংশনে ইরানের সাধারণ মানুষের কষ্ট অনেক বাড়বে, কিন্তু তাদের নীতি বদলাবে না। এবার চটপট কয়েকটা খবর। দর্শক বন্ধুরা, আজই তেহরানে নামছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারা জানিয়েছে যে এর লক্ষ্য উত্তেজনা কমানো আর আলোচনার পরিবেশ তৈরি করা। কাতার আরও বলেছে, হরমুজকে 28শে ফেব্রুয়ারির আগের অবস্থায় ফেরাতে চায় তারা। আর মনে রাখবেন, জুন মাসের ওই সমঝোতাটা করিয়েছিল কাতারি, আর সেটা ভেঙেছিল হরমুজের দখল আর আয়ের ভাগ নিয়ে। মানে দাঁড়ালো, যে দুটো প্রশ্নে কাগজটা ছিঁড়েছিল আজও টেবিলে সেই দুটোই। ইরান আর ওমানের অস্থায়ী করিডোর নিয়ে নতুন তথ্য এসেছে। পথটা 7 মাইল চওড়া, আর ঢোকার মুখ ইরানের জলসীমার ভিতরে। ইরানের আইআরজিসি বলছে, প্রণালীর জলে কোন দেশের কত ভাগ সেটা ঠিক হয়ে গেছে। তবু উপপররাষ্ট্রমন্ত্রী কাজিম গারাবাদি বলেছেন, হরমুজ এখনো বন্ধই। এই করিডোরের কথায় আমেরিকা এখনো মুখ খোলেনি। তবে ওয়াশিংটনের পুরনো অবস্থান একটাই, প্রণালী আন্তর্জাতিক জল, কোনো দুই দেশের নিজস্ব নয়। তেলের দাম নেমেছে 14ই আগস্টের পরে সব থেকে কম। আল মনিটরের হিসাব বলছে, যুদ্ধের আগে হরমুজ দিয়ে দিনে যেত 2 কোটি ব্যারেল তেল, এখন যাচ্ছে প্রায় 50 লক্ষ। আর 28শে ফেব্রুয়ারি থেকে প্রণালীতে 70টা ঘটনায় মারা গিয়েছেন 19 জন নাবিক। শেষ খবরটা ইরানের ভিতরের। সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, যুদ্ধে নষ্ট হওয়া অস্ত্র ব্যবস্থা সরিয়ে ফেলা হয়েছে, নতুন সরঞ্জামও এসেছে। খবরটা ইরানের রাষ্ট্রীয় মাধ্যমের, সেটা মাথায় রাখুন। এবার এই 3টে খবর এক জায়গায় রাখুন। কূটনৈতিকরা ফিরছেন, যুদ্ধমন্ত্রী বলছেন রাস্তা খোলা, প্রেসিডেন্ট বলছেন তাড়া নেই, আর মধ্যস্থতা করতে তেহরানে যাচ্ছে কাতার। দেখুন, এই ছবিটা যুদ্ধ শেষ হওয়ার ছবি নয়, এটা বোমা তুলে রাখার ছবি। আগুনটা নেভেনি, শুধু আপাতত কেউ কার্ড দিচ্ছে না, আর কার্ড কে দেবে সেটা ঠিক করবে নভেম্বরের ভোট। যে দেশটার উপরে হামলা শুরু হয়েছিল ফেব্রুয়ারিতে, সে আজও দাঁড়িয়ে আছে। তাহলে 6 মাস পরে প্রশ্নটা কার দিকে যাচ্ছে? যে থামতে বলছে, নাকি যে যুদ্ধ শুরু করেছিল? দুটো জিনিস লিখে রাখুন, পরের ভিডিওতে আমরা মিলিয়ে নেব। 1, কাতারের প্রধানমন্ত্রীর সফরের পরে তেহরান বা ওয়াশিংটন কোনো তারিখ বলে কিনা। 2, দূতাবাসের লোক ফেরার পরে ওয়াশিংটন থেকে নতুন হামলার হুমকি আসে কিনা। মিলিয়ে নেবেন এভাবে। সফরের পরে যদি একটা তারিখও শোনা যায়, বুঝবেন টেবিল বসছে। আর যদি দুপক্ষই চুপ করে থাকে, বুঝবেন এই
থেমে থাকাটা ভোট পর্যন্তই। এখন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে। আমি জাহিদুল ইসলাম। এবার অর্থনৈতিক অবরোধের মুখোমুখি পড়তে যাচ্ছে ইসরায়েল, এবং সেই অবরোধ দিতে যাচ্ছে ইসরায়েলের জন্মদাতা রাষ্ট্র ব্রিটেন। কেন ব্রিটেন ইসরায়েলকে অর্থনৈতিক অবরোধ দিচ্ছে? কারণ ইসরায়েল জন্ম নিয়ে বাপের সাথে পাঙ্গা নিতে চেয়েছে। ইসরায়েলের অর্থমন্ত্রী স্মটরিচ গত সপ্তাহে জেরুজালেমকে বিচ্ছিন্নকারী E1 প্রজেক্টের সমালোচনা করেছিল ব্রিটেন। সে কারণে তীব্র ভাষায় ব্রিটেনের সমালোচনা করেছে। তবে এবার ব্রিটেন আর সমালোচনা নয়, এবার ব্রিটেন অর্থনৈতিক অবরোধ ঘোষণা করছে ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলি সেটেলমেন্টের সাথে জড়িত ফার্মগুলোর বিরুদ্ধে। বিস্তারিত জানাবো আজকের এই লাইভে। শুধুমাত্র যুক্তরাজ্য নয়, ইসরায়েলের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইটালি। শুধু অমুসলিম রাষ্ট্র নয়, 8টি মুসলিম দেশ একসাথে ইসরায়েলের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে। ইসরায়েলকে এই অবৈধ সেটেলমেন্ট প্রকল্প থেকে ফেরানোর জন্য কঠিন অবরোধ আরোপের আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। মানবাধিকার সংস্থা বলছে ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে বয়কট ঘোষণা করা উচিত, তাহলে ইসরায়েল ফিলিস্তিনিদের ভূখণ্ড দখল করা থেকে সরে আসতে বাধ্য হবে। আপনি কি ইসরায়েলের বিরুদ্ধে বয়কটকে সমর্থন করেন? কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। প্রিয় দর্শক, আপনারা দেখছেন তুরস্ক থেকে প্রচারিত তুর্কিয়ে পিডিয়া নিউজ। আজ আগস্টের 26 তারিখ, সবশেষ মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং বাংলাদেশ, ভারত, চীন সম্পর্ক নিয়ে আজকে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ জানাবো। বাংলাদেশ সরকার চীন থেকে শেষ পর্যন্ত J-10C ফাইটার জেট সংগ্রহের বিষয়টিকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই ধরনের সংবাদ এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। একটা নয়, 1 ডজন নয়, কমপক্ষে 2 ডজন 24 ফাইটার জেট সংগ্রহ করার ব্যাপারে আলোচনা করছে বাংলাদেশ। তবে এই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে ভারত। ভারতের একজন সাংবাদিক মনোজ দাস বলছে, বাংলাদেশ যদি মক্কা চুক্তিতে স্বাক্ষর করে তাহলে ভারত রংপুর ও চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে ফেলবে। বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান এবং চীন থেকে J-10C ফাইটার জেট সংগ্রহ, এই দুটি বিষয় নিয়ে দিল্লির দাদারা প্রচন্ড রকম টেনশনে আছে এবং তারেক রহমানকে দ্রুত গতিতে দিল্লির দরবারে নেওয়ার চেষ্টা করছে। যদিও তারেক রহমান নানাভাবে দিল্লি যাওয়ার শিডিউল পেছানোর চেষ্টা করছে, কিন্তু তারেক রহমানের ক্যাবিনেটের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ভারতের হানি ট্র্যাপে পড়েছে বলে নানা রকম সংবাদ আসছে। বিএনপির ভেতরেই শুরু হয়েছে এক অদৃশ্য লড়াই। এক পক্ষ চাচ্ছে তারেক রহমানকে দিল্লি পাঠাতে, আরেক পক্ষ চাচ্ছে তারেক রহমানকে সৌদি পাঠাতে। এর মধ্য দিয়ে দিল্লির দাদারা আমাদেরকে ভয় দেখাচ্ছে, রংপুর চট্টগ্রাম বিচ্ছিন্ন করে ফেলবে ভারত। শুধু তাই নয়, আজকে ভারত থেকে বার্তা সংস্থা রয়টার্সও বলছে বাংলাদেশ মক্কা চুক্তিতে যোগদান করলে ভারত এটা সহজে মেনে নেবে না। ভারত কি করতে পারবে, কি করবে, সেটার চেয়েও জরুরি বিষয় আমাদের ফাইটার জেট লাগবে কিনা। বাংলাদেশকে কি আমরা সিরিয়া বানাতে চাই? যে সিরিয়া তার দেশে মিলিটারি তৈরি করবে কিনা, তার দেশে বিমান ঘাঁটি তৈরি করবে কিনা, তার দেশে এয়ার ডিফেন্স তৈরি করবে কিনা, সবকিছুতে ইসরায়েল নাক গলায়। ইসরায়েলের অনুমতি ছাড়া নাকি কিছু করা যাবে না। বাংলাদেশ কি সিরিয়া হওয়া উচিত, নাকি বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মতো আমাদের প্রতিরক্ষার জন্য যা দরকার সবকিছু সংগ্রহ করবে? প্রিয় দর্শক, ভারত কি করবে সেটা আমরা পরে জানি। ভারতের বিরুদ্ধে বাংলাদেশ কি করেছে, বাংলাদেশ নয়, বাংলাদেশের একজন সাধারণ কৃষক কি করেছে সেই সংবাদটি আপনাদের বলি। লালমনিরহাট জেলায় একজন বাংলাদেশি কৃষকের সাথে ধস্তাধস্তি হয়েছে বিএসএফ এর একজন সদস্যের। বাংলাদেশের সীমান্ত এলাকায় এসে বাংলাদেশি কৃষকের সাথে বেটাগিরি দেখাতে গিয়েছিল। বেটাগিরি ছুটিয়ে দিয়েছে বাংলাদেশি কৃষক। বাংলাদেশি কৃষকের খালি হাতের প্রতিরোধে রাইফেল ফেলে নিজের দেশে পালিয়েছে বিএসএফ এর সদস্য।
লালমনিরহাট সীমান্তে বাংলাদেশি কৃষকের সঙ্গে ধস্তাধস্তি, রাইফেল ফেলে পালালো বিএসএফ সদস্য। বাংলাদেশের বর্ডার গার্ড নয়, বাংলাদেশের সেনাবাহিনী নয়, সাধারণ কৃষকের গরু মারার লাঠির চোটেই সীমান্তে রাইফেল ফেলে পালিয়েছে বিএসএফ। সুতরাং বিএসএফ এর এইসব গাল গল্প আমাদেরকে শুনিয়ে লাভ নেই যে আমাদের চট্টগ্রাম নিয়ে যাবে, আমাদের আহ, রংপুর বিভাগ নিয়ে যাবে। স্বাধীনতা যুদ্ধের সেনানী এবং অন্যতম নায়ক প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন বীরুত্তম কর্নেল অলি আহমেদ। তিনি কিছুদিন আগে এক জনসভায় বলেছিলেন যে রংপুর কি ভারতের বাপের সম্পত্তি? রংপুর ভারত নিয়ে যাবে। এই দেশ আমরা যুদ্ধ করে জয় করেছি, স্বাধীন করেছি, এখানে ভারতের কথা চলবে না। প্রিয় দর্শক, আমরা আশা করব বাংলাদেশ সরকার মেরুদণ্ড সোজা করে ভারতের রক্তচক্ষুকে উপেক্ষা করে আমাদের প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করবে, হোক সেটা চীন থেকে, হোক সেটা পাকিস্তান থেকে, হোক সেটা তুরস্ক থেকে, কিংবা অন্য যে কোনো দেশ থেকে। যদি সরকার শক্তিশালী ফরেন পলিসি দেখায়, সরকারের প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে। আবার ফিরে আসি ফিলিস্তিন প্রসঙ্গে। ফিলিস্তিনে এক ভয়াবহ কাজ করতে যাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনের জেরুজালেমের খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা, এই জায়গায় অবৈধভাবে ইসরায়েলিরা বাড়িঘর তৈরি করেছে। সেই অবৈধ বাড়িঘরকে আরো বড় করার জন্য E1 নামে একটা নতুন প্রজেক্ট দিয়েছে ইসরায়েলের সরকার। সেই প্রজেক্টের জন্য 1234টি বাড়ি নির্মাণের টেন্ডার জারি করেছে। এই বাড়িগুলো নির্মাণ হলে বিচ্ছিন্ন হয়ে যাবে পশ্চিম তীর দুই ভাগে, উত্তর দক্ষিণে, এবং জেরুজালেমে প্রবেশ করতে পারবে না ফিলিস্তিনের মানুষেরাই, এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনা কমে আসবে। এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে সব মুসলিম রাষ্ট্র, এমনকি ইউরোপের রাষ্ট্রগুলো। এই বিষয় নিয়ে এবার কঠিন অবস্থান নিতে যাচ্ছে যুক্তরাজ্য। আপনারা দেখছেন জেরুজালেমে E1 নামে যে প্রজেক্ট, এর পাশেই শত শত অবৈধ বাড়িঘর করেছে। এগুলো ফিলিস্তিনের জমি, ফিলিস্তিনের জমিতে এই বাড়িঘর করেছে। এখন মুসলমানদের পবিত্র প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস থেকে পুরো ফিলিস্তিনকে বিচ্ছিন্ন করার জন্য একটা নতুন চক্রান্ত চলছে। এই পরিকল্পনার বিরুদ্ধে শুধু ফিলিস্তিনিরা নয়, সারা বিশ্বের মানুষ কথা বলছে। ইতিমধ্যে এর বিরুদ্ধে নিন্দা জানিয়েছে বড় ইউরোপিয়ান রাষ্ট্রগুলো, নিন্দা জানিয়েছে মুসলিম রাষ্ট্রগুলো, এবং সর্বশেষ যুক্তরাজ্য। যুক্তরাজ্য এই বিষয়ে শুধু তীব্র নিন্দায় জানেনি, তারা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে। যেটি বলছিলাম যে 8টি মুসলিম রাষ্ট্র একসাথে বিবৃতি দিয়েছে, তারা ইসরায়েলের এই পরিকল্পনা মানবে না বলে। অন্যদিকে নেতানিয়াহু সারা বিশ্বের জনমতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জেরুজালেমে ইসরায়েলিদের জন্য অবৈধ বসতি নির্মাণের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য টেন্ডার ঘোষণা করেছে, এবং তার বিরুদ্ধেই আজকে ব্রিটিশ সরকার ইসরায়েলি সেটেলমেন্টের বিরুদ্ধে অবরোধ ঘোষণার ব্যাপারে সংসদে আলোচনা করেছে। যুক্তরাজ্য থেকে কারা দেখছেন আমাদের কমেন্টে জানাবেন। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির 140 জন সংসদ সদস্য, 140 members of parliament, they signed already on behalf of this bill. এই বিলের পক্ষে 140 জন এমপি, লেবার এমপি, তারা সরকারকে সমর্থন জানিয়েছে। যদিও ইসরায়েল পন্থী একটা লবি, যাদের নাম ফ্রেন্ডস অফ ইসরায়েল, তারা সরকারের সমালোচনা করেছে, ব্রিটিশ সরকারের সমালোচনা করেছে। তারা বলেছে এই চুক্তি, এই বিল পাশ হলে শুধুমাত্র সেটেলমেন্ট নয়, মেইনল্যান্ড ইসরায়েলের ভেতরেও ব্যবসা বাণিজ্যগুলো ক্ষতিগ্রস্ত হবে। প্রশ্ন হলো, ইসরায়েল কেন ফিলিস্তিনিদের জমিতে যে তাদের বাড়িঘর উচ্ছেদ করে, তাদের সন্তানদেরকে হত্যা করে, তাদের ভূমি দখল করে সেখানে বাড়িঘর করছে? সেই ব্যাপারে কোনো শব্দ করছে না এই তথাকথিত ফ্রেন্ডস অফ ইসরায়েল। ব্রিটিশ সরকারের এই অবরোধটি শেষ পর্যন্ত কার্যকর করা উচিত কিনা কমেন্টে জানাতে পারেন। ব্রিটিশ সরকার গত সপ্তাহে ঠিক
একসাথে ইউরোপিয়ান দেশগুলোর সাথে নিন্দা জানিয়েছিল ইসরায়েলের। সেখানে ফ্রান্স, জার্মানি, ইউকে এবং ইটালি একসাথে ইসরায়েলি পরিকল্পনার নিন্দা জানিয়েছিল। শুধু এই 4-5টি দেশ নয়, ইউরোপীয় ইউনিয়ন থেকেও তীব্র নিন্দা জানানো হয়েছিল। কিন্তু বাপের সাথে পাঙ্গা নিয়েছিল ইসরায়েল, যেই ইসরায়েল রাষ্ট্রটিকে 1917 সালে বেলফোর ডিক্লারেশনের মাধ্যমে জন্ম দিয়েছিল ব্রিটিশরা। সেই ব্রিটিশদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে ইসরায়েলের উগ্রবাদী মন্ত্রী বেজালাল ব্রিটিশদেরকে খুবই অহংকারী সুরে বলেছিল যে ব্রিটিশ ম্যান্ডেট শেষ হয়ে গিয়েছে, ব্রিটিশদের খবরদারি করার কোনো সুযোগ নেই, ইসরায়েলে যা খুশি করবে ইসরায়েল, ব্রিটিশ তোমরা চুপ থাকো। השינוי של שר החוץ הבריטי וההחלטה שלי לחסל את רעיון המדינה הפלסטינית ולחבר דרך שטח E1 את ירושלים, בירתנו הנצחית, עם מעלה אדומים, מה שלא העזו לעשות קודמיי. אני רוצה לומר לו בצורה שאיננה משתמעת לשתי פנים, המנדט הבריטי בארץ ישראל הסתיים. אני מסרב להתרשם או להיבהל מאיומים וסנקציות. אנחנו לא מקבלים תכתיבים. বেজালাল ব্রিটিশদের সাথে পাঙ্গা নেওয়ায় ব্রিটিশরা এবার কঠিন অবরোধের মুখে ঠেলে দিচ্ছে ইসরায়েলকে। যদি ব্রিটিশরা ইসরায়েলের বিরুদ্ধে অবরোধ দেয়, তাহলে তার পেছনে পেছনে ইতালি, ফ্রান্স, জার্মানি সহ অন্যান্য দেশগুলো এই অবৈধ সেটেলমেন্টের বিরুদ্ধে অবরোধ দিতে পারে। এবং ফিলিস্তিনিরা বলছে কোনো ইন্টারন্যাশনাল কোম্পানি যেন ইসরায়েলিদের এই অবৈধ বাড়িঘর তৈরির কাজে সহযোগিতা না করে। বাংলাদেশে সম্ভবত আজকে পবিত্র ঈদে মিলাদুন্নবী, তুরস্কে এটাকে বলে মেবলিদি শরীফ, আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন এবং মৃত্যুবার্ষিকী। আমরা এই দিনে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি হাজারো লাখো অগণিত দরুদ ও সালাম পেশ করছি। আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ সম্মানিত স্থানে অধিষ্ঠিত করুন আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং আমাদের দেখা করার সুযোগ দান করুন। আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চলার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আমরা E1 সেটেলমেন্ট নিয়ে কথা বলছিলাম। The E1 settlement E1 project, কোথায় and it's not দেখুন। alone. UK, France, Germany, Italy, and many other Arab and European countries have all condemned it within just a few days. West Bank from East Jerusalem. And East Jerusalem is এই পূর্ব জেরুজালেম হলো এমন একটি জায়গা যেটি হবে আগামী দিনের ফিলিস্তিনের রাজধানী, এবং ইসরায়েল চাইছে এই জায়গাটিকেই আলাদা করে ফেলতে, বন্ধ করে দিতে, কোনো ফিলিস্তিনি যেন এখানে প্রবেশ না exactly where করতে পারে। Palestinians want their future capital. Jordan's position on this hasn't changed in years. A Palestinian state on the pre-1967 borders, with East Jerusalem as its capital. And a clear line that Israel has no sovereignty over occupied Palestinian territory. Jordan's foreign minister pointed to two things. UN Security Council Resolution 2334, which says settlement in occupied territory have no legal validity, and the International Court of Justice, which already ruled the occupation itself and settlement construction unlawful. প্রিয় দর্শক, 7ই অক্টোবরের আগে যে রাষ্ট্রগুলো ইসরায়েলকে সাপোর্ট দিত, এমনকি গাজার গণহত্যার সময় যে রাষ্ট্রগুলো ইসরায়েলকে অন্ধভাবে অস্ত্র সহযোগিতা করেছে, লজিস্টিক সাপোর্ট দিয়েছে, আজকে মোড় ঘুরে যাচ্ছে। সেই রাষ্ট্রগুলো পর্যন্ত ইসরায়েলের কর্মকাণ্ডকে শুধু সমালোচনা করছে না, তারা ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপ করার চেষ্টা করছে। এটা যেন পূর্ব দিকে সূর্য না ওঠে পশ্চিম দিকে সূর্য ওঠার মতো ঘটনা। সারা বিশ্বের জনমত এখন ইসরায়েল নামক রাষ্ট্রের বিরুদ্ধে চলে যাচ্ছে। তার কারণ নেতানিয়াহুর রাজনীতি, নেতানিয়াহুর বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে, নিজে ক্ষমতায় থাকার জন্য নেতানিয়াহু এমন সব কর্মকাণ্ড করে যাচ্ছে যেটা ইসরায়েলকে সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া এখন আর ইসরায়েলের পক্ষে কেউ নেই। এখন আমেরিকান রাষ্ট্রদূত, সিরিয়া এবং তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম বারাক, তিনি ইসরায়েল সিরিয়াতে যেভাবে বারবার হামলা করেছে তার বিরুদ্ধে কথা বলেছিলেন। এবার তাকেও টার্গেট করেছিল ইসরায়েলিরা। শেষ পর্যন্ত তারা বুঝতে পেরেছে টম বারাক ট্রাম্পের লোক, সুতরাং এখানে বাড়াবাড়ি করলে রক্ষা পাওয়ার সুযোগ নেই। এবার সুর নরম করেছে। তারা টম বারাকের সাথে শত্রুতার পলিসি থেকে সরে আসার কথা বলছে। সে যাই হোক, সারা বিশ্বের সবগুলো জনমত জরিপ ইসরায়েলের বিরুদ্ধে।
সবচেয়ে আশ্চর্যের বিষয়, যেই মার্কিন যুক্তরাষ্ট্র ইজ দ্য মেইন সোর্স অফ পাওয়ার অ্যান্ড রিসোর্স অফ ইসরায়েল, সেই আমেরিকাতেও ইসরায়েলের বিরুদ্ধে জনমত